আজকে হচ্ছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার সেকেন্ড পার্টের ক্লাস শুরু আজকে। সেকেন্ড পার্টে আমরা বিভিন্ন মডেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ফার্স্ট পার্টে আমরা আলোচনা করছি কিভাবে একটা কোম্পানি ইপিএস বের করা হয় এবং কোম্পানি কিভাবে সিলেকশন করে ইপিএস এর ভিত্তিতে বা মার্কেট প্রাইসের ভিত্তিতে, সেগুলো দেখছি। আর দেখছি কিভাবে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হয়। ঠিক আছে, যেই পয়েন্টে আমাদের দুটো প্রকল্পের ইপিএস সমান হয়, এই জিনিসগুলো শিখছি আমরা ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে বিভিন্ন মডেলের সাহায্যে আমরা বিভিন্ন ভ্যালু বের করব। তো আমরা প্রথমে এই কিছু রুলস সাজানো হয়েছে এখানে। ফার্স্টে আমরা যে রুলসটা দেখবো সেটা হলো নেট ইনকাম থিওরি। নেট ইনকাম থিওরি, এটাকে শর্টকাটে বলা হয় এনআই থিওরি বা এনআই মেথড। এনআই মেথডে আমাদের দুই দিক থেকে কাজ করতে হবে, একবার উইদাউট ট্যাক্স বিবেচনায় আর একবার উইথ ট্যাক্স বিবেচনায়। একবার ট্যাক্স ছাড়া কিভাবে কি করতে হয় সেটা জানতে হবে এবং ট্যাক্স থাকতে কি করতে হয় সেটা দেখতে হবে। আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এই ট্যাক্স ছাড়াটা আসে, ট্যাক্স থাকলে যেটা হয় সেটা একটু কমই আসে। তারপর আমরা দুটো শিখবো। তো এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে এনআই মডেলে কি কি করা হয়। এনআই মডেলে ফার্মের ভ্যালু বের করা হয় এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করা হয়। কিভাবে বের করা হয়? ইভিআইটি, আর্নিং বিফোর ইনকাম এন্ড ট্যাক্স, এগুলোর মিনিং নিচে একদম দেওয়া আছে, যে সবগুলো একসাথে করে দেওয়া আছে। আর্নিং বিফোর ইনকাম এন্ড ট্যাক্স, ইবিআইটি। ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব, বাদ দিলে পাবো ইবিটি বা এনআই বলবো, নেট ইনকাম। নেট ইনকামকে কে দ্বারা ভাগ করবো। এই যে নেট ইনকাম, এই নেট ইনকামকে কেউ আমরা বসাবো, বসানোর পরে ভাগ করবো। ঠিক আছে, তুমি কি করবো, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে পাবো এনআই, তারপরে কে প্রশ্নে দেওয়া থাকবে সেটা বসাবো। এনআই কে কে দ্বারা ভাগ করলে পাবো এস। ঠিক আছে, যেখানে আবার ইকুয়াল সাইন দেখাই দিয়েছি, ইবিআইটি বা এনআই কে কে দ্বারা ভাগ করলে আমরা পাবো এস। এরপরে আমরা এস এর সাথে বি যোগ করবো, তার আগে বি বসাইতে হবে। বি হচ্ছে বন্ড ভ্যালু। ঠিক আছে, বন্ডের ভ্যালু কত, বন্ড ডিবেঞ্চার বা ডেট, এইগুলো এখানে বলবো। শেয়ার এবং ঋণ, এই দুইটা যোগ করে যেটা হবে সেটা হলো ফার্মের ভ্যালু। ঠিক আছে, ভি মিনস ভ্যালু অফ দ্য ফান্ড। একটা ফার্মের ভ্যালু কিভাবে হয়? শেয়ার ভ্যালু এবং ঋণের মাধ্যমে। আবার একটা ফান্ড শুধু শেয়ার নিয়েও গঠন করতে পারে, কোনো ঋণ নাও থাকতে পারে। যদি ঋণ না থাকে তাহলে এখানে শূন্য বসাবো। ঠিক আছে, কেও ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটকে আমরা কেও দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটকে আমরা কেও দ্বারা প্রকাশ করি। এটাকে অনেকে ডাব্লিউএসিসি দ্বারাও প্রকাশ করে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। বুঝতে পারছি? তাহলে এই ফর্মেটে আমরা কি করব, আমাদের যদি প্রশ্ন করা হয় যে এনআই মডেলে ফার্মের ভ্যালু তৈরি করো বা কেও তৈরি করো, অথবা এসও চাইতে পারে, বিও চাইতে পারে, যে কোনো মান চাইতে পারে, এখান থেকে আমরা এই ফর্মেটে সাজাবো। এটা হলো যখন ট্যাক্স থাকবে না। ট্যাক্স থাকলে একটা লাইন বেড়ে যাবে। ঠিক আছে, সেটা এখানে দেখুন। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, যেটাকে আমি এনআই বলতে পারি। তারপরের কাজগুলো আগের মতো, এস বের করবো এনআই কে কে দ্বারা ভাগ করে, বি বের করবো, বি অনেক সময় ডিরেক্ট দেওয়া থাকে না। ঋণ, এই ঋণটা সরাসরি দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। ঋণ দেওয়া না থাকলে ঋণের সুদ দেওয়া থাকবে। ঋণের সুদকে আমরা যদি ঋণের যে ব্যয় অর্থাৎ ইন্টারেস্ট রেট সেটা দিয়ে ভাগ করে, তাহলে তুমি কি পাবা, ঋণ পাবা। কখন এটা করবো? যদি ঋণ সরাসরি না দিয়ে বলে যে ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট রেট আছে, ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করলে আমরা বি পাবো। ইন্টারেস্ট রেটকে আমরা কেটি দ্বারা প্রকাশ করি, কস্ট অফ ডেট, ঋণের ব্যয়, ঋণের ব্যয় সুদ, হ্যাঁ, ইন্টারেস্ট। তারপরে আমরা এই দুটো যোগ করবো, পাবো ভি। তারপরে ইবিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ করবো। ইবিআইটি থেকে কি করবো, ইবিআইটি থেকে ওয়ান মাইনাস ট্যাক্স রেটও লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি, ইএটিও লিখতে পারি। হ্যাঁ, এটা কি সরাসরি আমরা কি লিখতে পারি,
না, ইএটি লেখা যাবে না, ইবিটি থেকে ইবিটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স করতে হবে। ইএটি যদি লিখি তাহলে তার মধ্যে আবার ইন্টারেস্ট চলে আসবে, ইন্টারেস্টের কাজ এখানে নাই, বুঝতে পারছি? ইবিআইটি থেকে 1 মাইনাস ট্যাক্স করে রুট দিয়ে ভাগ করে একসাথে গুণ দিলেই আমরা কোন মেথড পাবো? এটা এনআই মেথডের উইথ ট্যাক্স, ট্যাক্স যদি থাকে তাহলে কিভাবে করব। তো এই মডেলের অঙ্কগুলো আমরা একটু দেখবো, আস্তে আস্তে অন্যান্য মডেল হয়ে যাবো। আমাদের আর অনেক মডেল আছে, এনওয়াই মডেল, ট্রেডিশনাল মেথড, তারপরে আছে আমাদের এইগুলো দেওয়া হয়েছে যদি তুমি গড় ছাড়া করো, হ্যাঁ গড় ছাড়া করলে এগুলো করা যায়, গড় করেই করবো। তারপরে এমএম উইদাউট কর্পোরেট ট্যাক্স, এমএম উইথ কর্পোরেট ট্যাক্স আছে, মিলার মডেল আছে, হামাদা মডেল আছে, অনেকগুলো মডেল আছে, আমরা স্টেপ বাই স্টেপ এক একটা করে শিখবো। প্রথমে আমরা যাই 1 নম্বর অঙ্কে। আমরা কোন মডেল শিখবো বলছে এখন? এনআই মডেল। এনআই মডেল অঙ্কগুলো দেখে আসবো। এনআই মডেল করতে হলে তোমাকে তোমার হাতে থাকতে হবে অবশ্যই কস্ট অফ ইকুইটি, কোশ্চেনে থাকতে হবে কস্ট অফ ইকুইটি, তাহলে তুমি এনআই মডেলে করতে পারবে, এছাড়া করতে পারবে না। From the following selected data determine the value of the firm, ফার্মের ভ্যালু বের করতে বলছে। দুইটা ফার্ম, একটা হলো পি, একটা হলো কিউ, বিলঙ্গিং টু হোমোজেনিয়াস রিস্ক ক্লাস। হোমোজেনিয়াস মানে হচ্ছে সমজাতীয়, অর্থাৎ দুইটাই সেম রিস্ক, সেম প্রজাতির রিস্ক বহন করে। আন্ডার দ্য নেট ইনকাম অ্যাপ্রোচ বলেই দিছে কোন মেথডে কি করবা, কি বের করবা, এই যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু বের করবা কোন অ্যাপ্রোচে? নেট ইনকাম অ্যাপ্রোচে, ঠিক আছে? নেট ইনকাম অ্যাপ্রোচে আনলিভার ফার্ম। এখন তোমাকে চিনতে হবে কোনটাকে লিভার ফার্ম বলা হয়, কোনটাকে আনলিভার ফার্ম বলা হয়। লিভার আনলিভার মানে কি সেটা জানতে হবে। কোনো প্রতিষ্ঠান বা ফার্ম যদি ইকুইটি শেয়ারের পাশাপাশি ঋণ গ্রহণ করে সেটাকে বলবো আমরা লিভার ফার্ম। আর কোনো প্রতিষ্ঠান শুধুমাত্র ইকুইটি দ্বারা গঠন হলে সেটাকে বলবো আমরা আনলিভার ফার্ম, ঠিক আছে? ভাই আপনার হেডফোনটা একটু ঠিক করেন। আর কি ঠিক করবো? একটু শব্দ গ্যারে হয় গ্যারে নাকি? করতেছে, ওই যে কথা সকালে ছোট ছোট সমস্যা হয়েছে। গ্যারে গ্যারে। সকালে তো তো আমরা বলতেছিলাম যেই ফার্মের ঋণের পরিমাণ থাকবে, ঋণ এবং শেয়ার দ্বারা গঠিত হবে, সেটাকে বলবো আমরা লিভার ফার্ম। আর যেই ফার্মে কোনো ঋণ থাকবে না, শুধুমাত্র ইকুইটি শেয়ার দ্বারা গঠিত হবে, সেটাকে বলবো আনলিভার ফার্ম। তো এই জন্যই দেখো লিভার ফার্ম যেহেতু ঋণ থাকবে তাহলে ঋণের সুদও থাকবে। কোশ্চেনে ঋণের সুদ দেওয়া আছে 15% হারে 75,000 টাকা, এটা কিন্তু সুদ দেওয়া, ঠিক আছে? এই সুদকে আমি ঋণে কনভার্ট করতে হলে কি করবো বলছিলাম একটু আগে, এই সুদের টাকাকে আমরা 15% দ্বারা ভাগ করলে ঋণ কত ছিল এই ফার্মে সেটা পাবো, ঠিক আছে? 75,000-কে 15% দ্বারা ভাগ করলে আমি ঋণ কত ছিল প্রতিষ্ঠানে সেটা বের করতে পারবো। আর আনলিভার ফার্মে কোনো ঋণ থাকে না, এই জন্য এখানে নীল লেখা হয়েছে। হ্যাঁ, আমাদের দুই ধরনের ফার্ম, একটা হলো লিভার ফার্ম, একটা হলো আনলিভার ফার্ম। আনলিভার ফার্মে কোনো ঋণ থাকবে না, শুধুমাত্র শেয়ার দ্বারা গঠিত হবে ফার্ম। আর লিভার ফার্মে ঋণ থাকবে এবং শেয়ার ক্যাপিটাল থাকবে, দুইটা মিলিয়ে হবে ফার্ম, ফার্মের ভ্যালু, ঠিক আছে? তো এই কোম্পানির মুনাফা যত ধরছে এই কোম্পানিরও সেম মুনাফা ধরা হয়েছে। এবং কস্ট অফ ইকুইটি, এই কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল, সেই ইকুইটি ক্যাপিটালের ব্যয় হচ্ছে 20% লিভার ফার্মে এবং আনলিভার ফার্মে হচ্ছে 20%, ঠিক আছে? এনআই মডেলে শেয়ার ক্যাপিটালের দ্বারা, শেয়ার ক্যাপিটালের যে ব্যয় সেই ব্যয় দ্বারা ফার্মের ভ্যালু নির্ধারণ করা হয়, ঠিক আছে? আর এনওআই মডেল ওটা সামনে যে যখন যাবে তখন বলবো, আরো মডেল আছে আমাদের সাথে। আমরা এখন আমাদের চাইছে কি ফার্মের ভ্যালু কত, ঠিক আছে? এবং আরেকটা জিনিস চাইছে which of the two firm has an optimum capital structure under the
এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে তোমাকে বলতে হবে কোন ফান্ডটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এখন বুঝতে হবে অপটিমাম মানে কি, তাহলেই তুমি কমেন্ট দিতে পারবে, না হলে তুমি কমেন্ট দিতে পারবে না। অপটিমাম মানে হচ্ছে যেই ফার্মের ব্যয় সবচেয়ে কম এবং ফার্মের ভ্যালু বেশি সর্বোচ্চ, সেটাকে আমরা বলবো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ সেই ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারটা কাম্য, অপটিমাম বলতে কাম্য বোঝানো হয়। ঠিক আছে, তাহলে কি করবো এখন আমরা দুইটা জিনিস বের করব, ফার্মের ভ্যালু কত এবং বের করো ওই দুইটা ফার্মের ব্যয় কত, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত। কোশ্চেনে শুধু দেওয়া আছে কি ইকুইটির ব্যয়, কিন্তু আমাকে বের করতে হবে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলতে আমাদের এই ঋণ নিছে আবার ইকুইটির ব্যয় হয়েছে, দুইটা মিলিয়ে কত হবে। বুঝতে পারছি বিষয়টা? এবং এখানে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে মনে রাখবা আনলিভার ফার্মের কেই যা হবে, ঠিক আছে, আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি যা হবে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তাই হবে। এখন প্রশ্ন হতে পারে কিভাবে একই হবে। আমরা মাত্র কি বলছি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলতে বুঝতেছি কি যে শেয়ারের ব্যয় এবং ঋণের ব্যয় দুইটাকে একত্রে আমরা বলি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো যেহেতু আনলিভার ফার্মে কোনো ঋণ নেয় নাই, তাহলে তার কোনো ঋণের ব্যয় হবে না। তার মানে কি আনলিভার ফার্মের কস্ট অফ ইকুইটি যা হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তাই হবে। বুঝতে পারছি? আর লিভার ফার্মে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে দুইটা জিনিস নিয়ে, এক হচ্ছে ঋণের ব্যয় আর একটা হচ্ছে শেয়ারের ব্যয়। দুইটা ব্যয়ের সমন্বয়ে ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে। ঠিক আছে, তো আমাদের চার্ট অনুযায়ী আমরা কি করতেছি, চার্টে আমরা বলছি প্রথমে ইবিআইটি বসাবো, কোম্পানির ইবিআইটি 2,25,000 দুইটা বসালাম, লেস ইন্টারেস্ট আমাদের চার্ট অনুযায়ী নিয়ম যেটা বলছি আমরা প্রথমে দিলে সেই অনুযায়ী আমরা কি করব, ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট এখানে 75,000 আছে, এখানে কোনো ইন্টারেস্ট নাই। তাহলে এই ফার্মের লিভার ফার্মের নিট ইনকাম দাঁড়ালো 1,50,000 আর আনলিভার ফার্মে 2,25,000। ফার্মের কস্ট অফ ইকুইটি, ফার্মের কস্ট অফ ইকুইটি সেটা হলো 20%, এই জন্য আমরা 0.20 লিখলাম, দুইটা ফার্মই 20% করে। এরপর আমরা শিখছি অ্যাজ বের করতে হয়, শেয়ারের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, শেয়ারের ভ্যালু কিভাবে পাবো, নিট ইনকামকে কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করব, আমরা কি পাবো শেয়ার ভ্যালু। এই যে 1.5 লাখকে 0.20 দ্বারা ভাগ করলে 75,000 হবে, সরি 7,50,000 হবে। আবার 2,25,000কে 0.20 দ্বারা ভাগ করলে 11,25,000 টাকা হবে। ঠিক আছে, এরপরে ইন্টারেস্ট বি, হ্যাঁ বি মানে হচ্ছে ঋণ, বি মিনস বন্ড। তো বন্ড কিভাবে বের করবো, ইন্টারেস্টকে কেডি দ্বারা ভাগ করবো। তাহলে ইন্টারেস্ট কত, এখানে 75,000, তাকে কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করবো, ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করবো। ঋণের টাকাকে, ঋণের সুদকে আমরা ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করব, এটা হলো কেডি। তাহলে আমি পাবো ঋণের পরিমাণ। আর আনলিভার ফার্মে তো কোনো ঋণ নাই, এই জন্য আর কিছু বসতেছে না। তাহলে ফার্মের ভ্যালু বের করবো, ফার্মের ভাই ভ্যালু কোনটা কিভাবে কোনটা হবে, দিয়ে ভাগ দিচ্ছেন? এই যে লেখা আছে এখানে মানে ইন্টারেস্ট 75,000 15%। 15% দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে আমি 5 লাখ টাকা পাবো। এই দুইটা যোগ করলে পাবো ফার্মের ভ্যালু। কেডি কোনটা কেডি? এখানে ফার্মের ভ্যালু আছে কস্ট অফ ডেট, এই দুইটা কেডি 15%। ঠিক আছে, ইন্টারেস্টের রেটটাই হলো কেডি অর্থাৎ কস্ট অফ ডেট। তো এরপরে আমরা যেটা করব, ইভিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করব। ইভিআইটি হলো 2,25,000 আর ভি বের করছি আমরা 12,50,000, ভাগ করে দেখলাম এটা 18%, আর এটা হলো 20%। দেখো এখানেও 20% ছিল, এখানেও 20%। ঋণ না থাকার কারণে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যা হয় কস্ট অফ ইকুইটি তাই হয়। ঠিক আছে, আচ্ছা এখন তুমি ডিসিশন দিবে কোন ফান্ডটা ভালো।
তুমি দেখতেছো এই ফার্মের খরচ কম কিন্তু ফার্মের ভ্যালু বেশি আছে, আবার এই ফার্মের ভ্যালু কি বলে এটা, ফার্মের ভ্যালু কম কিন্তু খরচ বেশি। তাহলে যেই ফার্মের খরচ সবচেয়ে কম এবং ফার্মের ভ্যালু বেশি সেটাকে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলি। ঠিক আছে, তো এই জন্য এখানে লিখছি আমরা ফার্ম পি ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ফর হায়ার ভ্যালু অ্যান্ড লোয়ার ওভারঅল কস্ট। অর্থাৎ সবার চেয়ে এই দুজনের মধ্যে ও ভালো এবং খরচও কিন্তু ওর থেকে ওর কম। ঠিক আছে, একটা ফার্ম যত ঋণ নিবে, তো ঋণ নেওয়ার কারণে দেখবা যে ফার্মের খরচটা কমতেছে। ঠিক আছে, কিন্তু এটা সবসময় যে কমবে তাও না, কিছু সীমাবদ্ধতা থাকে, একটা লিমিট থাকে, লিমিট ক্রস করলে কিন্তু এটা আবার আর কমবে না, এটা বেড়ে যায়। ঠিক আছে, কিছু হেল্পলাইন দেওয়া হয়েছে যে কি কি কোনটা কি বুঝাইছে, আমরা যেটা বললাম লিভার বলতে কি থাকবে, ঋণ থাকবে, আনলিভার ফার্মে ঋণ থাকবে না, যেটির ভ্যালু বেশি কিন্তু ওভারঅল কস্ট কম সেটাকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বলি। যে ফার্মে ঋণ থাকবে না সেই ফার্মে কি হয়, কে সমান কেও হয়। এই কথাগুলো আমি তো লিখি নাই, আমি যখন বলতাম অঙ্ক করার সময় এক ছেলে লিখছিল, লিখে খাতায় নোট করছে, আমি তো আবার কম্পোজ করতে দিছি ওর খাতাটা আরেকজনকে কম্পোজ করে ও ওটা শুদ্ধ করছে। পরে চিন্তা করলাম যে এক ভালোই করছে, নোটটাকে এগিয়ে রাখছে, নোটটা কাজে লাগবে, তো রাইখা দিছি এটা। তো 2 নাম্বার অঙ্কটা আমাদের এখন সলভ করা হয় না, এটা আমরা পরে ভাই দেখবো, এই চ্যাপ্টার সমস্যা আছে একটু টোটাল এটাতে। এটা নিয়ে 4টা লেখছে না? পার্ট 1 এ 3টা ছিল আর হলো এটা হ্যাঁ, একটা। এই চ্যাপ্টার এই পার্ট 1 এ চ্যাপ্টারে টোটাল 3টা, 4টা হ্যাঁ লেকচার হয়েছে। মেবি, হ্যাঁ 3টা। মেবি এটা নিয়ে 4টা হবে মনে হয়। হ্যাঁ এটা নিয়ে 4টা হবে। 3 নাম্বারটা দেখি, এটাও এনআই মডেল। ঠিক আছে, কিভাবে বুঝবে এনআই মডেল, এখানে কিন্তু বলে না এনআই মডেল, প্রশ্ন দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন মডেল। ঠিক আছে, ইউ আর সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন অফ আকিব লিমিটেড। আকিব লিমিটেড এর কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কস্ট অফ ডেট দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কি, এরপরে আমাদের দেওয়া আছে হলো ফিক্সড ফিনান্সিয়াল এক্সপেন্স, না কি দেওয়া আছে, ফিক্সড ফিনান্সিয়াল কস্ট, ইন্টারেস্ট দেওয়া আছে কত, 20,000 টাকা। বুঝতে পারছো, আর্নিং ফর দ্য ইয়ার, এই বছরে তাদের আর্নিং হয়েছে 2,20,000 টাকা। বুঝতে পারছি, 2,20,000 টাকা তাদের আর্নিং। ভাই সাউন্ড কিন্তু পুরো তো গ্যাপ এখন আছে, কথা স্পষ্ট যাচ্ছে না, অস্পষ্ট শব্দ আসছে সাউন্ডে। তারা বিকল্প ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা অনেক আছে, যেভাবে সেভাবে করা যাবে। সকালে যে করান স্পষ্ট আসে কিন্তু বিকাল হইলেই অস্পষ্ট হয়ে যায়। হ্যালো, ট্রাক্টর চালান নাকি, ট্রাক্টর চালান নাকি? কথা কি শোনা এখন? হ্যালো হ্যালো, এখন তো আরো বাজে অবস্থা। এটা কি নেটওয়ার্কের কারণে নাকি কিসের কারণে বোঝা যাচ্ছে না। আপনি আপনি যখন এটা রেকর্ডিং শুনবেন না তখনই বুঝতে পারবেন। তখন তো বোঝা যায়। এখন অনেক বাজে অবস্থা, শোনা ওই যায় না কিছু। আগের মতোই করেন, তাও একটু বুঝতে পারছে, এখন তারও বোঝা যায় না। এখন খরচটা বেশি, আমার মনে হয় নেটওয়ার্কের কারণে এমন হইতেছে। সকালে নেটওয়ার্কটা ভালো থাকে, আমার তো আবার দেখতে হবে ওয়েবসাইটে। আমরা দোকান করছি, বলছি দেখলাম আমি লাগাই পিসির সাথে ল্যাপটপের সাথেই লাগাই হেডফোন, তাহলে আগের মতো দেখতে হবে। মাইক্রোফোন হলে আমার মাইক্রোফোন হইতেছে না, আগে তো মাইক্রোফোন নিতাম, মাইক্রোফোন হলে কেমন কথাই বলেন। বোঝা যায় না আপনি কি বলতেছেন না বলতেছেন কিছু বুঝতেছেন।
শব্দ পাওয়া যাচ্ছে। এখন ঠিক আছে, মনে একটু কথা বলেন। হুম, বলতেছি যে আমাদের বাসায় মাইক্রোফোন হলো এই যে দুইটা। ক্লিয়ার হয়ে গেছে এখন। এখন সমস্যা কার হয়েছিল কে জানে। শোনা যাইতে না? হ্যাঁ ঠিক আছে। একদম একদম শোনা যায়। এটা নিয়ে বসে বিপদ। দুইটা হেডফোন, দুইটা হেডফোন, হেডফোন 4-5টা, মাইক্রোফোন দুইটা, তাহলে সাউন্ড ওই নেটওয়ার্কের কারণে সমস্যাটা হয়। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে। হুম। তো আমরা ছিলাম হচ্ছে 3-এ, বলতেছিলাম যে কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কস্ট অফ ডেট দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে এবং আর্নিং ফর দ্য ইয়ার দেওয়া আছে 2,20,000। তো এখন তুমি কোন মেথডে কি করবা? তোমার কোশ্চেনে মার্কেট ভ্যালু অফ শেয়ারের ভ্যালু বের করতে বলছে, মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার বলছে, টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে। তো এই সবকিছুই আমরা বের করব এনআই মডেলে। মডেল উল্লেখ নাই, কিন্তু এই যে কস্ট অফ ইকুইটি আছে, এই কস্ট অফ ইকুইটি দেখেই তুমি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, টোটাল ভ্যালু, ফার্মের ডিবেঞ্চারের ভ্যালু, শেয়ারের ভ্যালু এবং ফার্মের ভ্যালু সবগুলোই বের করতে পারবা। তো প্রথমে আমরা ইভিআইটি বসালাম, ইভিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলাম, হলো এনআই। ইভিআইটি কত ছিল? 2,20,000, ইন্টারেস্ট ছিল 20,000, বাদ দিয়ে হয়েছে 2 লাখ। তাকে কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করব, 15% দ্বারা ভাগ করলাম। করার পর আমাদের যেটা দাঁড়ালো সেটা হলো 13,33,333। এরপরে কি করবে? অ্যাস বের করবো। অ্যাস কিভাবে পাবো? এনআই কে কেই দ্বারা ভাগ করলে অ্যাস পাবো। ঠিক আছে, এনআই কে কেই দ্বারা ভাগ করলে অ্যাস পাবো। আর বি কিভাবে পাবো? বি আমাদের অঙ্কে বের করতে হলে এই 20,000-কে ভাগ করতে হবে কস্ট অফ ডেট দ্বারা, অর্থাৎ 10% দ্বারা ভাগ করব। তাহলে 20,000-কে 10% দ্বারা ভাগ করলে হবে 2 লাখ। অর্থাৎ আগে ঋণ ছিল 2 লাখ, 2 লাখের 10% করে 20,000 তৈরি করা আছে কোশ্চেনে। তাহলে আমরা সেখান থেকে ঋণে কনভার্ট করে নিলাম। তাহলে এই দুইটা যোগ করলে হবে ফার্মের টোটাল ভ্যালু। এই ইভিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো, হবে কেই। যেটা আমাদের কোশ্চেনে যা যা চেয়েছে সবই কিন্তু বের হয়ে গেছে। তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার কত? 13,33,333। মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার কত? 2 লাখ। টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড কত? 15,33,333। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 14.3। এটা পার্সেন্টেজ হবে, হ্যাঁ, এটা পার্সেন্টেজ হবে 35 হবে। ওই 7টা ভুলে, মানে পার্সেন্টেজ লিখতে গিয়ে ভুলে 7 লিখে গেছে। বুঝতে পারছি? এই হলো আমাদের এদিকে সলিউশন। 4 নম্বর অঙ্ক। এটা কিন্তু একই মডেল। হ্যাঁ, 4 মার্ক থাকে। হ্যাঁ, 10ও থাকে অনেক সময়। 4টা রিকোয়ারমেন্ট তো 10 হয়ে যায়। বাইকে ভালো থাকলে 10-এ আসবে। এই যে এখানে আমরা হেল্পলাইনে দিয়ে দিছি, কেই থাকলে বা কিছু না বলা থাকলে এনআই মডেল করব, আর কেও থাকলে এনওআই মডেল করব। ঠিক আছে, 4 নাম্বার অঙ্কটা দেখি। আমরা কিন্তু একটা অঙ্ক অফ রাখছি, সেটা 2 সলিউশন এখন রেডি হয় নাই। দ্য প্রোটিন কোম্পানি expected annual net operating income EBIT is টাকা 50,000. The company has 10% debt, টাকা 2 লাখ। EBIT দেওয়া আছে, কোম্পানির কস্ট অফ ডেট দেওয়া আছে এবং ঋণের পরিমাণ দেওয়া আছে। 2 লাখ টাকায় সুদের হার হলো 10%। তাহলে এটা হলো ইন্টারেস্ট রেট। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই দেওয়া আছে, তার মানে কোশ্চেনে কোনো মডেল উল্লেখ না থাকলে আমরা এনআই মডেলই করব। Of the company is 12.50%. The number of share company is 2,000. কোম্পানির নাম্বার অফ শেয়ার আছে 2,000।
To find out the value of the farm, ফার্মের ভ্যালু বের করব। Find out the KO of the farm, overall cost of capital বের করব। দুইটা জিনিস এখানে বাড়তি শিখব, মার্কেট ভ্যালু পার শেয়ার বের করা এবং ইপিএস বের করার অতিরিক্ত শিখবো এটা। ঠিক আছে, এখন আমরা দেখুন কেও পর্যন্ত শিখছি, আমরা আরো দুইটা জিনিস এখন বাড়তি শিখবো। তো আমরা ঠিক আগের মতো ইবিআইটি বসালাম, কোম্পানির ইবিআইটি ছিল কত, এই যে 50,000 বসাবো। ঠিক আছে, তারপরে ইন্টারেস্ট কত হবে, এই যে ঋণ দেওয়া হলো 2 লাখ, 2 লাখের 10% কত, 20,000, এখানে শূন্য বেশি হিসাব করছি, টোটাল হবে 30,000 টাকা। ঠিক আছে, তারপরে কস্ট অফ ইকুইটি কত, 12.50%, এটাকে ভেঙে আমরা 0.125 লিখছি। তাহলে এনআই কে দ্বারা ভাগ করলাম, পেলাম শেয়ার ভ্যালু। এই শেয়ার ভ্যালুর সাথে ডেট যোগ করব, ডেট 2 লাখ, 2 লাখ আমরা যোগ করলাম। তাহলে এই দুইটা যোগ করে আসছে 4,40,000। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট অ্যান্সার পেয়েছি আমরা, ফার্মের ভ্যালু 4,40,000। তারপরে কেও বের করতে বলছিল। কেও কিভাবে পাবো, ইবিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে কেও পাবো। ঠিক আছে, ইবিআইটি হলো 50,000, তাকে 4,40,000 দিয়ে ভাগ করলে 100 দিয়ে গুণ করলে তুমি পাবা কেও। তারপরে এনএস, নাম্বার অফ শেয়ার কোশ্চেনে দেওয়া আছে, সেটা আমরা বসালাম। এই শেয়ার ভ্যালুকে আমাদের চাইছি কি, মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের বাজার মূল্য কত। মোট শেয়ার মূলধন আছে 2,40,000, তাকে আমি শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে একটা শেয়ারের বাজার মূল্য পাবো 120 টাকা করে, একটা শেয়ারের বাজার মূল্য। অর্থাৎ কাকে কাকে ভাগ করছি, এস কে ভাগ করছি এনএস দ্বারা। ঠিক আছে, ইপিএস কিভাবে পাবো, এনআই, এই যে এনআই কে এনএস দিয়ে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করবো। এটা হলো টোটাল আর্নিং কে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার বের হয়। ঠিক আছে, 4টা রিকোয়ারমেন্টের অ্যান্সার আমরা আবার পরে দেখাই দিছি। বুঝতে পারছি, রিকোয়ারমেন্ট এভাবেই দিব, হ্যাঁ, এভাবে ভর করে রেখে দিও না। রিকোয়ারমেন্ট যেভাবে 1 2 3 4 দেওয়া আছে, 1 2 3 4 দিয়ে উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে তো তোমার এখানে আবার খুঁজবে না কোনটার অ্যান্সার কত, নিচে সুন্দর করে লিখে দিতে হবে কার অ্যান্সার কত। 4 কমপ্লিট। এখন আসি আমরা 5-এ। সান লিমিটেড উইথ অপারেটিং আর্নিং ভাই ইবিআইটি যে আমরা যে অফ থার্ড দা ইয়ারে করছি শীটটা, টাকা এটা কি সেমই? সেমি 2-1 অঙ্ক বাড়ছে, 1-2টা অঙ্ক বাড়ছে, বেশি অঙ্ক বাড়েনি। সান লিমিটেড উইথ অপারেটিং আর্নিং, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার আগে তো কমাবো, এত অঙ্ক করতে পারবে, পরীক্ষার আগে কমাই সাজেশন করবো তোমাদের, ম্যানেজমেন্টটা করতেছি, ওটা হলে তোমাদেরটা ধরবো। ম্যানেজমেন্টের 4টা সাবজেক্ট হয়েছে, আরো 4টা সাবজেক্ট বাকি, সময় পাইতেছি না। আচ্ছা, ইবিআইটি 4 লাখ, attempting to evaluate a number of possible capital structure given below. Which of the capital structure will you recommended and why according to net income approach? বলে দিছে কোন পদ্ধতি অবলম্বন করে তুমি কি করবা, রিকমান্ড করবা, কোন স্ট্রাকচারটা ভালো হবে সেই সম্পর্কে মন্তব্য দিবা এনআই মডেল অ্যাপ্লাই করে। তাহলে আমাকে মন্তব্য দিতে হলে কি করতে হয়, ফার্মের ভ্যালু বের করতে হয় এবং কেও বের করতে হয়। এই দুইটার ভিত্তিতে আমরা ফার্মের কোন স্ট্রাকচারে কেমন অবস্থা তার মন্তব্য আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে 4টা সিচুয়েশনের কথা বলছে। একটা, প্রথম স্ট্রাকচারে সে কি করছে, এই সান লিমিটেড, সে চিন্তা করছে যে 2 লাখ টাকা ঋণ নিবে এবং 2 লাখ টাকা 11% তার ঋণের ব্যয় হবে, আর ইকুইটি যেটা আছে সেটা 13% ব্যয় হবে। আবার 2 নম্বরে চিন্তা করছে ঋণ একটু বাড়াইছে, ঋণের সুদ যা ছিল তাই আছে,
ইকুইটির ব্যয় বেড়ে গেছে, আবার ঋণ আরো একটু বেশি নিছে, 12% হয়েছে, 15% হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে চারটা স্ট্রাকচারে চার ধরনের ঋণের কথা সে চিন্তা করতেছে। তো সে এখন খুঁজবে যে কিভাবে আমি স্ট্রাকচারটা সাজালে আমাদের খরচ সবচেয়ে কম হবে এবং ফার্মের ভ্যালু সবচেয়ে বেশি হবে। সেই উদ্দেশ্যে সে কি করবে, এখন ফার্মের ভ্যালু বের করবে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবে এই চারটা অপশনে। তো যেহেতু স্ট্রাকচার চারটাই, এই জন্য আমরা স্ট্রাকচার নাম্বার 1, 2, 3, 4 এইভাবে সাজাইছি। প্রথমে বলবো ইবিআইটি, সবার 4 লাখ করে। প্রশ্নের শুরুতেই বলা আছে 4 লাখ টাকা ইবিআইটি। ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট কিভাবে পাবো, প্রত্যেকটা ঋণের উপর 11, 11, 12, 13 এইভাবে পার্সেন্টেজ করবো। তাহলে এটা হলো 22,000 হবে, এটা হবে 33,000, এইটা হবে 4 12 48,000, আর এটা হবে 5 5 13 হচ্ছে 65,000। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, তাহলে এই সুদগুলো এখানে আমরা ভাইয়া বসালাম। লেভেল অফ ডেট যে 2 লাখ টাকা আছে, 4 লাখ টাকা কিভাবে এখন? 2 লাখের না 11% 22,000 না না, এই যে 4 লাখ টাকা ইন্টারেস্ট। কি? 4 লাখ ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিচ্ছি, আমরা এনআই পেয়েছি। এনআই সবার এনআই বের করলাম, করার পর কস্ট অফ ইকুইটি কোশ্চেনে দেওয়া আছে, এই চারটা আমরা বসাবো সিরিয়ালি। 13, 14.5, 15.5, 17। 13, 14.5, 15.5 আর হলো 17। এরপরে আমরা এই দুটাকে ভাগ করবো, ভাগ করলে পাবো এস। এনআই কে কে দ্বারা ভাগ করে আমি এস পাইছি, সবগুলোকে ভাগ করে করে ভাগফলগুলো বসাইছি। এরপরে ঋণের পরিমাণ আমার কোশ্চেনে দেওয়া 2, 3, 4, 5। এই যে 2, 3, 4, 5 লাখ। এই দুইটাকে যোগ করবো, এখন যোগ করলে এটা আসছে 31, এটা আসছে 28, এটা 26, এটা 24। তাহলে ফার্মের ভ্যালু কিন্তু অলরেডি পেয়ে গেছি। তাহলে এই যে কোম্পানির যে আয়, অর্থাৎ আর্নিং বিফোর ইনকাম এন্ড ট্যাক্স, এটাকে ভাগ করো ফার্মের ভ্যালু দ্বারা। এই ভ্যালুগুলো দ্বারা ভাগ করবে, 100 দ্বারা গুণ করলেই আমি কেও পাইতেছি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এখানে দেখো সবার থেকে কম কে হয়েছে, প্রথম স্ট্রাকচারটাই সবচেয়ে খরচ কম হয়েছে এবং সবচেয়ে ফার্মের ভ্যালু কিন্তু বেশি হয়েছে প্রথমটাতে। বুঝতে পারছি? তাহলে এইটাকে আমরা বলবো অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, কারণ খরচ কম হয়েছে এবং ফার্মের ভ্যালু বেশি হয়েছে। অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ, capital structure 1 should be recommended for lower overall cost of capital. ফার্মের যে ব্যয়, সামগ্রিক ব্যয়, সেই ব্যয়টা ক্যাপিটাল স্ট্রাকচার 1 এ কম হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা, আমরা যে অন্য অঙ্কের মধ্যে ইন্টারেস্ট টাকা তো ইবিআইটির উপর, কিন্তু এটা দিলাম ঋণের উপর ইন্টারেস্ট টাকা। না, কই ইন্টারেস্ট ইবিআইটি এর উপর করছে? কই দেখলাম? কই দেখলাম? দেখি কই, যে দেখো কই ইন্টারেস্ট ধরছে? ইন্টারেস্ট দেওয়া হয়েছিল আগে, ধরছো? এ দেন যে 3 দেন, ইন্টারেস্ট কে ঋণ বানাইছে। এই যে এখানে যে 20,000 টাকা দেওয়াই আছে। ও তাহলে আমার দেওয়া আছে, এটা সুদ। সুদকে ঋণে কনভার্ট করতে হলে ভাগ করতে হয় কেডি দিয়ে, আর ঋণকে সুদে কনভার্ট করতে হলে গুণ করতে হয়। যেমন এই অঙ্কে যে এখন যেটা করলাম, এখানে তো ঋণ দেওয়া, এটাকে সুদে কনভার্ট করছি আমরা পার্সেন্টেজ করে করে, তাহলে এই সুদটা গুণ নিয়ে করে টাকা করে এগুলো ঋণের সুদে টাকা। হ্যাঁ, ঋণের সুদ দেবো, ঋণের ইন্টারেস্ট। 5 শেষ, এখন দেখবো 6। 6ও এরকমই 5-এর মতোই। তো ওই দেখো 6 দিছে হলো ঋণ, আর সরি 5 দিছে ঋণ, 6 দিছে ঋণের সুদ। উল্টা কাজ করতে হবে না, বাকি কিছু সবকিছু কিন্তু এক, খালি ইবিআইটিটা চেঞ্জ মানে কোনো করে দিছে পার্সেন্টেজ একটু করা লাগবে দেখে। না, ইন্টারেস্টটা মানে একদম মানে যা আছে বসাই দেবো। না না, যা আছে বসাই দিও, কিন্তু আবার ঋণ যখন করবা তখন তো আবার তোমাকে আবার ওই ঘুরে ফিরে কাজ করতেই হবে। হ্যাঁ, সুদ থাকলে ঋণ বানাইতে হয়, ঋণ থাকলে সুদ বানাইতে হয়, কারণ ওকে দুইটাই আমার লাগবে। ঠিক আছে? Assuming to no tax, কোনো ট্যাক্স নাই, given earning before interest and tax EBIT, interest at 10% and equity capitalization rate K below, calculate the total market value of the firm.
ফার্মের টোটাল ভ্যালু কত সেটা বের করতে বলছে, এবং অলসো ডিটারমাইন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ কেও বের করতে বলছে। তো এখন আমরা প্রথমে ইবিআইটি বসাবো। ইবিআইটি ভিন্ন ভিন্ন, আগেরটা যেমন একরকম ছিল এই অঙ্কের মধ্যে ভিন্ন ভিন্ন যার যার অনুযায়ী আমরা এইভাবে বসাইছি। ফার্ম এ বি সি, ক্যাপিটাল স্ট্রাকচার না লেখে এখানে ফার্ম লেখাই ভালো, যেহেতু ফার্ম বলছি ফার্মই লিখে যাবে। ফার্ম এ, ফার্ম লেখাই ভালো যেহেতু ফার্ম বলছি। একসাথে বসাইলে মুশকিল। ফার্ম বি, ফার্ম সি, ফার্ম বি, চারটা ফার্মের আমরা ইবিআইটাকে বসালাম 2,50,000, 3,40,000, 3,00,000, 7,00,000। এই অঙ্কটা আমরা দিছি 2015 সালে 4th ইয়ারে দিছি পরীক্ষার হলে। আমি অঙ্কটা তাড়াহুড়া করতে যেয়ে যোগ বিয়োগ ভুল করছিলাম কোথায় জানি, তাহলে আমার পিছে যে ও আবার ক্যালকুলেশন করতে নিজে, এই জন্য ভুলটা করতে পারছি তাড়াতাড়ি। আমি তো পাস মানে অঙ্ক দেখে তো খুশি, কারণ কমন হয়ে গেছে অঙ্ক, কমন করছি তাড়াহুড়া করতে যেয়ে ভুল করে গেছে। ইবিআইটি বসালাম, ইন্টারেস্ট দেওয়া আছে সুন্দর করে সব বসাইছি। বসানোর পরে এনআই, এনআই কিভাবে ভাই, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিই 2,00,000, 3,40,000 থেকে 80 বাদ দিই, 2,60,000, এইভাবে বাদ দিয়ে বসালাম। ঠিক আছে, সবগুলিতে ঠিক আছে না? এরপরে কেই বসাবো, কস্ট অফ ইকুইটি, এই যেগুলো বসাইছি 12, 14, 15, 18। এইখানে যে যে এই দুইটা কোনটা যে কোনো একটা হয়তো মানে ভুল করছিলাম এইটা না, এটা যেন ভুল করছিলাম। তারপরে এই এনআই কে কেই দ্বারা ভাগ করলে এস পাবো, এই দুটো ভাগ করছি এস পেয়েছি, দুটো ভাগ করছি এস পেয়েছি, ভাগ করে করে আমরা এস তৈরি করলাম শেয়ার ভ্যালু। আর ঋণ সরাসরি দেওয়া নাই, ঋণ বের করতে হলে কি করতে হবে, এখন আমাকে সুদের যে হার সেটা দ্বারা ভাগ করতে হবে। এই যে সুদের হার উপরে লেখা দিছে ইন্টারেস্ট, এটা হলো কেডি, ঠিক আছে, কস্ট অফ ডেট। আর হলো ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টকে কেডি দ্বারা ভাগ করছি, পাইছি 5,00,000। যেমন 50,000-কে 10% দ্বারা ভাগ করো 5,00,000 হবে, 80,000-কে 10% দ্বারা ভাগ করো 8,00,000 হবে, 2,50,000-কে 10% দ্বারা ভাগ করলে 25,00,000, আর এটা হবে 30,00,000। তো এই দুইটা যোগ করে ফার্মের ভ্যালু পেলাম। ইবিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করে আমরা পেলাম ফার্মের কস্ট অফ ইকুইটি কত। বুঝতে পারছি? আমার এখানে কোনো কমেন্ট চাইনি, কিন্তু কমেন্টও দেওয়া হয়নি। অঙ্কগুলি প্রতিটি এমন কমেন্ট চাইলে টাইপের আমরা এটা অ্যাকসেপ্ট করতাম। এটা তো আমি এনআই শিখতেছি, এনআই যা আছে সবই এরকম। আবার যখন মডেল চেঞ্জ করব তখন আবার ওই নিয়মের অঙ্ক আসবে। আমরা এখনো এনআই এর মধ্যেই আছি। কয় টাইপের অঙ্ক আছে? ওই যে এনআই, এনওআই, ট্রেডিশনাল মেথড, মডিগ্লানির মেথড, তারপরে আছে হলো তোমার মিলার মডেল, হামাদা মডেল, অনেক আছে। এনআই একটু বেশি আসে, এনআই আর এমএমটা। ট্রেডিশনাল আর ওই এনওআই ওগুলো একটু কম আসে, হামাদা তো আসেই। আমাদের অঙ্ক নাই, আমাদের সূত্র কেটে দিতে হবে। আমাদের অঙ্ক পরীক্ষা আজ পর্যন্ত আসে নাই, সেটাও অঙ্ক নাই ওটার। এরপরেও আমাদের এনআই মডেল, এটাই লাস্ট আছে। The following information is available for K and Q, দুইটা কোম্পানির কথা বলছে, K and Q. By using NI approach, you are required the following question. প্রথমে বের করতে বলছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার, অর্থাৎ এস বের করতে বলছে। মার্কেট ভ্যালু অফ ডেট অর্থাৎ বি বের করতে বলছে। ভ্যালু অফ বোথ ফার্ম অর্থাৎ ভি বের করতে বলছে। তিনটা এস বি ভি, তিনটা মান বের করতে বলছে। তো আমরা যে ছকের মাধ্যমে ওটা বের করব। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর ইচ অফ দ্য কোম্পানি, দুইটা কোম্পানির অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করবো। তাহলে কিন্তু ওই কে ওর দুইটা নাম তিনটা নাম পেলাম। কে ওর একটা টাকা হয় কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, আবার টাকা হয় ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আবার বলা যায় অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, অ্যাভারেজ বলতে আমরা সামগ্রিক ব্যয়কে বুঝাইছে, গড় ব্যয় কত। তাহলে এটাও আমরা ওই ছকের মধ্যেই করতে পারি, যেটা কিনা আমরা একটু আগেও দেখে আসছি।
এরপরে আমাদের বলছে হোয়াট হ্যাপেন। আচ্ছা, এটা আমরা পরে যে আমরা ওই দুইটা রিকোয়ারমেন্ট আগে পরে আসি। হ্যাঁ, নিচে যাই, ওই দুইটা রিকোয়ারমেন্ট আগে কমপ্লিট করে নিই। দেখো একদম ইজি। প্রথমে ইবিআইটি বসাইছি দুইটা ফার্মের, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিচ্ছি। এই ফার্মে ফার্মে কোনো ঋণ নাই, আর ঋণের সুদ আছে কিউ ফার্মে। হ্যাঁ, 50,000 টাকা সরাসরি ঋণের সুদ। এই যে ইন্টারেস্ট অন ডেট, ঋণের উপরে সুদ হচ্ছে 50,000। এই সুদটা আমরা বসালাম। তাহলে এখানে 2 লাখ, এখানে হলো 1,50,000। এটা হলো এনআই। এনআই কি কে দ্বারা ভাগ করতে, কে কি আছে, কে আছে এখানে 16%, এখানে 16%, 16 ভাগ করলাম, এটা আসতেছে 12,50,000, এটা 9,37,500। আর ঋণ আছে, ঋণ ঋণ বের করবো কিভাবে? যেহেতু এখানে কোনো ঋণ নাই, তাহলে তার ঋণের সুদ আর ধরা যাবে না। ঋণ থাকলে আমরা ঋণের সুদ করতাম। এইখানে এটাকে এটা দ্বারা ভাগ করবো, এটা হলো ইন্টারেস্ট। ইন্টারেস্টকে কেডি দ্বারা ভাগ করলে তুমি ঋণ পাবা, তোমার ঋণ দরকার। এই যে 5 লাখ টাকা ঋণ পাইলা, কিভাবে পাইলা? 50,000-কে 10% দ্বারা ভাগ। তাহলে এখানে 14 আর এখানে হলো 12। আর কেউ কিভাবে আসি? ইবিআইটিকে ভ্যালু দ্বারা ভাগ 100 দিয়ে গুণ, তাহলে আমি কেউ পাইতেছি 16%, আর এটা 13.91%। বুঝতে পারছেন? তাহলে আমরা দুইটা রিকোয়ারমেন্ট এখানে করে বলছি, রিকোয়ারমেন্ট 1 এবং 2, এটা এখানে আমরা শো করে দিছি অ্যান্সার গুলো। এস বের হয়েছে একটা ফার্মের, হলো ফার্মের এটা, আর কিউ ফার্মের এটা। ভি ভি বের হয়েছে দুইটা ফার্মের, 0 এবং 5 লাখ, এবং ভি বের হয়েছে 12,50,000 এবং 14,37,500। 2 নাম্বার রিকোয়ারমেন্টে কেউ চাইছিল, কেউ আমরা দেখাই দিচ্ছি। শুধু আমাদের এখন বাকি রইল কি 3 নাম্বার রিকোয়ারমেন্টের, রিকোয়ারমেন্ট নাম্বার 3। থ্রিতে কি বলছে সেটা একটু দেখে আসি। প্রশ্ন থ্রিতে বলছে হোয়াট হ্যাপেন to the WACC of K is it employs 3 lakh of debt to finance project that yield an operating income 40 lakh। কে, দেখো কে তে কিন্তু আগে কোনো ঋণ ছিল না। কে তে কোনো ঋণ ছিল না। ঋণ না থাকার কারণে সুদও আসে নাই। তো এখন সে ঋণ নিবে, বলতেছে 3 লাখ টাকা ঋণ নিবে, কিন্তু এই ঋণ নেওয়ার কারণে তার অপারেটিং ইনকাম কত হয়ে যাবে? 40,000 হয়ে যাবে। আগে ইনকাম করতে কত? 2 লাখ। ঋণ নেওয়ার কারণে তার অপারেটিং ইনকামটা 40,000 হবে। তাহলে কি হবে? হোয়াট হ্যাপেন, কি ঘটবে ডাব্লিউএসসিসির, সেটা জানতে চাইছে। কে ওর কি, কে ওটা কেমন হবে এই ঋণ নেওয়ার ফলে, সেটা তোমার কাছে জানতে চাইছি। আমরা পুনরায় আবার ওই আগের মতোই লিখবো, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিছি, এনআই পাইছি, এনআই এবং কে এই দুটো ভাগ করতেছি, করে পাইতেছি এস, এস এর সাথে বি যোগ করে পাবো ভ্যালু, ইবিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে কেও পাবো। আমাদের ইবিআইটি কোশ্চেনে বলে দিয়েছে 40,000 ধরলাম। ইন্টারেস্ট কত হবে? 3 লাখ টাকা ঋণ নিছে, ঋণের সুদ ছিল 10%, তাহলে আসলো 30,000 টাকা সুদ। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আসবে 10,000। কে ই দেওয়া আছে 16%, কে ই 16%, এই যে 16% দ্বারা ভাগ করে তুমি পাবা এস, এস এর সাথে তুমি ওই যে 3 লাখ টাকা ঋণ নিছো, অর্থাৎ শেয়ার ভ্যালু এবং ঋণ দুইটা মিলে হলো ফার্মের টোটাল ভ্যালু। ইবিআইটি কে ভ্যালু দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছো, তোমার রেজাল্ট আসছে 11.03%। তাহলে কি ঘটলো? কি ঘটছে? আগে ছিল 16, এখন হয়েছে 11। ঋণ নেওয়ার কারণে কে ফার্মের ডাব্লিউএসসিসি ডিক্রিজ হয়েছে, তার মানে সে লাভবান হয়েছে নাকি? কারণ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তো কমে গেছে। আচ্ছা, তো বলতেছি কি ইফ দ্য কোম্পানি এমপ্লয়েস 3 লাখ of debt finance then WACC decrease। তোমার কাছে জানতে চাই আসলে কি ঘটবে WACC এর, সেটাই তুমি বলে দিলা। ঠিক আছে, ঋণ নেওয়ার কারণে তাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে গেছে। বুঝতে পারছি? আরেকটা দেখবা নাকি শেষ করবো? এটা এতটুকু দেখতে পারো, এটা নিজেরাই পারবা, আমার দেখাইতে হবে না। এটা তোমাদের কাজ রইল 8 নাম্বার। নেক্সট ক্লাসে 9 থেকে শুরু করবো। 9 একটু অন্যরকম সূত্র। তোমাদের বাসার কাজ
আহ 1 থেকে 8 পর্যন্ত, মাঝখানে 2টা ছাড়া, 2টা আমার করতে হবে, 2টা সলভ করা হয় না। তুমি একটু সলিউশনটা